কেমন আছেন? এই তো আছি। আচ্ছা, আমরা সম্প্রতি যদি একটা জিনিস বলি যে বেশ কয়েকটি রিপোর্টে আমরা দেখেছি যে বাংলাদেশে যেহেতু অসাম্প্রদায়িক একটি দেশ এবং এই দেশে হিন্দু মুসলিম সবার একই সমঝোতার ভিত্তিতে বসবাস, তো আপনারা একটা সংগঠন আছে, দলীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ সনাতন পার্টি। তো এই সংগঠনের মাধ্যমে আসলে আপনারা কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছেন যদি একটু বলতেন। আসলে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি, এটার মূল উদ্দেশ্য অনেকে মনে করে যে সনাতন পার্টি মানে হিন্দুদের জন্য। আসলে মূলত সেটা না। আমাদের সনাতন পার্টি, সনাতন অর্থ হলো চিরন্তন সত্য। আমরা সনাতন নামটা দেওয়ার এটা মূল কারণ হচ্ছে বাংলাদেশের সকল জনগোষ্ঠী মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তারা যাতে তাদের ন্যায় বিচার পায় সকল ক্ষেত্রে। কিন্তু এখানে মূল বিষয় যেটা, সেটা হলো যে আমাদের মূল উদ্দেশ্য এটা তো আছেই, পাশাপাশি আমরা চাই যে বাংলাদেশের যে সংখ্যালঘু জনসংখ্যা যেটা বলে, যদিও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘু হিসেবে কাউকে বলছেন যে মনে না করার জন্য, কিন্তু আলটিমেটলি রাষ্ট্রধর্ম ইসলাম বা স্বাভাবিক কারণে কিন্তু আমরা সংখ্যালঘু হয়ে গেছি। তা সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সব থেকে বড় বেশি দরকার। কারণ আপনার যদি রাজনৈতিক ক্ষমতায়ন না থাকে তাহলে আপনি আপনার যে অধিকার সেগুলো প্রতিষ্ঠা করা সম্ভব না। তার কারণ হলো আপনারা জানেন যে বাংলাদেশে এক সময় যদি স্বাধীনতা পূর্বকালীন সময় আমাদের প্রায় 2021 সালের কথাই যদি বলি, বা আমাদের যদি 1974 সালে যদি আমরা ফিরে যাই বা ওই দিকে, তাহলে আমাদের জনসংখ্যা ছিল কিন্তু 1951 সালে বলি 22%। সেই সময়ই কিন্তু তখন কিন্তু পূর্ব পাকিস্তান বিদ্যমান থাকা অবস্থায়, সেই জায়গা থেকে আজকে আমাদের জনসংখ্যা 7.95। অতএব কত জনসংখ্যা কিন্তু কমেছে। অতএব আপনি ভারতের দিকে তাকান, সেখানে কিন্তু এখনো জনসংখ্যা 14.2, অর্থাৎ 19 কোটির বেশি। সেখানে জনসংখ্যা কিন্তু ব্যাপক হারে বাড়তেছে, মুসলিম জনসংখ্যা। পাকিস্তানেও কিন্তু জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা যা ছিল সেই তুলনায় কিন্তু বাড়ছে। অতএব বাংলাদেশের অবস্থা আমরা পাকিস্তানের তুলনায় কিন্তু খারাপ। একসময় আমরা পাকিস্তানকে সবসময় জন্য ইগনোর করি, কিন্তু এই জায়গাটায় সংখ্যালঘু সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে আছে। আর বাংলাদেশে প্রায় সময় আমরা দেখি, যখন ওয়াজ মাহফিল থেকে শুরু করে সব জায়গায় সাম্প্রদায়িক মনোভাব ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ায় যে হিন্দুদের দোকানে যাওয়া যাবে না, হিন্দুদের দোকানে চুল কাটা যাবে না, এই যে বিষয়গুলো যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই জায়গায় থেকে আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি না। কিন্তু পাকিস্তানে দেখেন, এটা কিন্তু একটা উদাহরণ যে পাকিস্তানের মতো জায়গায়, যে সেই জায়গায় হয়তো প্রশাসনিক বা রাজনৈতিক অনেক অস্থিরতা আছে, ভারতেও আছে, পাকিস্তানের সব থেকে বেশি, তারা প্রচুর পরিমাণে ক্ষমতা বদল হচ্ছে, কিন্তু সেই জায়গায় একটা মন্দির ভেঙে দেওয়া হলো। সেখানে প্রধান বিচারপতির নাম হলো গুলজার আহমেদ। তিনি সাথে সাথে 1 বছরের ভিতরে সেই মন্দিরটা উনি নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ করেছেন এবং নিজে উদ্বোধন করেছেন, যেটা বাংলাদেশের পক্ষে কিন্তু সম্ভব না। বাংলাদেশে আজ পর্যন্ত এটার কোনো নজিরই নাই। অথচ বাংলাদেশে কিন্তু আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, বিশ্বের আর কোনো দেশ কিন্তু রক্ত দেয় না। এবং কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছে। এই দেশ একটা অসাম্প্রদায়িক চেতনায় একটা উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আজকে দেখেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু এই সরকার হিন্দুদের জন্য কিছুই করে নাই, শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা ছাড়া। আপনারা বলবেন, হয়তো অনেকে বলে বিভিন্ন সময় যে সচিবালয়ে গেলে হিন্দুদের দেখতে পায়। এখনো 17 জন এমপি, 17 জন বা 18 জন যারা এমপি, তারা তো হিন্দু এমপি না, তারা তো আওয়ামী লীগের এমপি। তা আওয়ামী লীগের এমপিতে তো হিন্দুদের উন্নয়ন হচ্ছে না, তারা তো হিন্দুদের কথা বলছে না, তাদের হিন্দুদের উন্নয়নের কথা তারা বলছে না, কারণ তারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছে এবং সংসদে গিয়ে আওয়ামী লীগের গুণগান করছে। ঠিক একই সময় 2001 সালে যে বিভীষিকাময় নির্যাতন সংখ্যালঘুদের উপরে হয়েছে, আপনি জানেন বা আপনার কাছে তথ্য আছে, বা আপনি যদি সাংবাদিকতা করেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে। তখন কিন্তু যারা আওয়ামী লীগের এমপি ছিলেন, তারাও কিন্তু হিন্দু ছিলেন, কিন্তু তারা আওয়ামী লীগের এমপি ছিলেন বিধায় তারা বলছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই। একই অবস্থায় বর্তমান সময়ে আওয়ামী লীগের আমাদের সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এবং দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন যে 2021 সালে কিভাবে এক টানা 28 দিন 22টি জেলায় হামলা হয়েছে। সেগুলোর তো ন্যায় বিচারে আমরা পাই নাই। প্রায় সময়ে এই যে ইসলাম ধর্ম অবমাননার কথা বলে অজুহাত তুলে, যেগুলো ইসলাম ধর্ম, আমরা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ আমরা চাই না। যারা প্রকৃত দোষী তাদের আমরা চাই যে তাদের শাস্তি হোক, কিন্তু যারা দোষী না, একটা ফেসবুকে একটা কমান্ড লেখা হলো, সেটা যাচাই বাছাই না করে, তদন্ত না করে তাকে গ্রেপ্তার করে তার বাড়িঘর ভাঙচুর করে, এবং বিচার বিভাগে যেখানে বাংলাদেশের সবচেয়ে জায়গা, আস্থার জায়গা,
সুপ্রিম কোর্ট, সেখানে জামিন পেলেও রাষ্ট্রপক্ষ সেখানে আপিল করে স্টে করা হয়। অর্থাৎ সাম্প্রদায়িক মনোভাব এদেশে বাড়ছে। দেশে কোনো আমার কাছে মনে হয়েছে যে সর্বোপরি, আমি একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি যে বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই, প্রশাসনিক ব্যবস্থা কোনোভাবেই চেন অফ কমান্ড নাই। কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। একটা দল ক্ষমতায় টিকে থাকতে চায়, আর একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য তারা মানে মতহারা। কিন্তু তাদের এদেশের সংখ্যালঘুরা কি অবস্থায় থাকলো, এদেশের সাংবাদিকরা কিভাবে থাকলো, এদেশের দ্রব্যমূল্য যে বাড়ছে সেই বিষয়ে এখন ডেঙ্গুর সময়, এই সময় থেকে শুরু করে আপনার কুরবানির ঈদের পরে দেখবেন যে মহামারী আকারে ডেঙ্গু হয় এবং মানুষ সবসময় আতঙ্কে। আমি নিজে আতঙ্কে থাকি, আমার জন্য না, আমার বাচ্চাদের জন্য। কারণ আমার বাচ্চা একবার ডেঙ্গু হয়েছে, সে আইসিইউ পর্যন্ত নিতে হয়েছে। তো সেই বিষয়ে সরকারের কোনো ধরনের পদক্ষেপ আমরা কিন্তু দক্ষিণ সিটিতে, উত্তর সিটিতে আমরা দেখছি বিভিন্ন, দক্ষিণ সিটিতে আমরা সেই ধরনের পদক্ষেপ, আমরা উত্তর দক্ষিণ বুঝি না। আমরা চাই এদেশে নিরাপত্তার সাথে সুন্দরভাবে আমরা বাঁচতে। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা যেমন আছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেটা তো আপনারা নিজেই দেখেছেন যে দেশের প্রধান বিচারপতি কেউ পর্যন্ত তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তার সেখান থেকে বেরোয়। এটা তো বিচার বিভাগকে একদম হস্তক্ষেপ, এটা খুব সহজেই বোঝা যায়। বিচার বিভাগকে দলীয়করণ করা, প্রশাসনের দলীয়করণ করা অনেকের কাছে আমরা এখন শুনি, এবং এটা তো দেখা যাচ্ছে যে বর্তমান রাষ্ট্র পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। তার কারণ পুলিশ যতগুলো এই যে অপরাধগুলো করতেছে, পুলিশ সব পুলিশ করতেছে না, কিন্তু যারা করতেছে তাদের কাছে তো তাদের বিরুদ্ধে কোনো মামলা করলে সেই মামলাগুলো সঠিকভাবে গ্রহণ করা হয় না। সম্প্রতি একটা মামলা, ডিবির একটা মামলা হয়েছিল, সেই তদন্ত দেওয়া হয়েছিল সাভারের ডিবিকে। ডিবি কি করেছে, যারা ভিকটিম তাদেরকে ধরে এনে তাদেরকে মারধর করে তাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের 164 করে তাদেরকে ওই মামলায় আসামি করেছে। এরকম একটা মামলা যখন আমার কাছে আসছে, আমি সেই মামলায় পুলিশ হেফাজত নির্যাতন নিবারণ আইনে জেলা জজে মামলা করেছি, মামলা দায়ের করেছে। মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটাকে সাভার থানা এফআইআর হিসেবে গণ্য করে পিবিআইকে তদন্ত নির্দেশ দিলেন। অদৃশ্য কোন কারণে হঠাৎ করে সেই মামলা, নিজের আদেশ বিজ্ঞ জেলা জজ স্থগিত করতে বাধ্য হয়েছে। তার মানে রাষ্ট্র কোথায়? তার মানে বাংলাদেশে পুলিশ যদি কোনো অন্যায় করে, বা যারা প্রভাবশালী, শুধু পুলিশ না, সেটা হতে পারে আমি আইনজীবী বা যারা বড় বড় আইনজীবী হতে পারে, তারা যদি কোনো অন্যায় করে, বড় বড় সাংবাদিকতা আপনি যারা যদি অন্যায় করে, মানে যারা প্রভাবশালী ব্যক্তি, এক কথা আমি বলতে চাচ্ছি, তাদের জন্য বাংলাদেশে মানে তাদের বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচার প্রার্থনা করাটা বরঞ্চ আরো অন্যায় হয়ে দাঁড়ায়। তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছে না। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে ভারতে মুসলিমরা অনেক ভালো আছে, আপনার কি মনে হয় যে এই যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন সংখ্যক মানুষ কিন্তু হিন্দু যারা জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু ভারতে চলে যাচ্ছে, এই প্রবণতা থেকে আস্তে আস্তে বাড়বে, বা ভারতের প্রতি আমাদের যে নির্ভরতা, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা অবশ্যই বাড়বে। যেটা বললাম যে বিচারহীনতা, আমার সম্পত্তি দখল হচ্ছে, আমার সম্পদ লুণ্ঠন হচ্ছে, আমার বোনকে অপহরণ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, কিন্তু আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। তো এই ন্যায় বিচারহীনতায় শুধু হিন্দু না, শুধু হিন্দু জনসংখ্যা না, যারা এই দেশে ভালো, যারা একটু মানে শিক্ষিত, তারাই এই দেশের ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে না। তারা মনে করছে এই দেশে থাকার জন্য উপযুক্ত জায়গা না। আমরা যেমন হিন্দুদের কোনো জায়গা নাই, হয়তো আমরা ভারতে যাচ্ছি, যারা হয়তো বা ভারতে চলে যাচ্ছে, তারা একটু হচ্ছে, কিন্তু যারা মোটামুটি একটু অবস্থান আছে তারা কিন্তু ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড ওইসব দিকে চলে যাচ্ছে। নট শুধু হিন্দু না, একজন ভালো মানুষও বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু, তারা কিন্তু বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে। তার কারণ কি? তারা মনে করছে যে এই দেশ ভালো মানুষের জন্য না, এই দেশ একটা অসাম্প্রদায়িক চেতনায় যে বিশ্বাসী, যে স্বাধীনতার যে চেতনা, সেটা ভুলণ্ঠিত হয়ে গেছে। এখানে সাম্প্রদায়িকতা বিরাজ করছে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, প্রতিনিয়ত এখানে দুর্নীতি, এখানে ব্যাংক লুট, মানে এক কথায় বিচারহীনতা এবং এই দেশের রাজনৈতিক। এর জন্য আমি মনে করব যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় সব থেকে বেশি দায়ী। কারণ বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য আমলা থেকে শুরু করে পুলিশ বা বিভিন্ন প্রশাসন তাদেরকে যেমন সুযোগ সুবিধা দিচ্ছে, এবং যার কারণে তাদের অন্যায়গুলোতে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। আবার বাংলাদেশের শক্তিশালী বিরোধী দল নাই, তারা সেভাবে মাঠে নামতে পারছে না। তাদের রাজনৈতিক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, যে তাদের রাজনীতি নিয়ে কথা বলা আমি মনে করি যে সেই কারণে সত্যিশালী বিরোধী দল না থাকার কারণে এই দল টিকে থাকার জন্য এই যে আমলা থেকে শুরু করে প্রশাসন তাদের উপরে নির্ভর হয়ে গেছে। তাদের দ্বারা কিন্তু সরকারের তো সেইভাবে আমি মনে করি যে একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের আর কারোর জনপ্রিয়তা নাই। যদি সঠিক ভোট হয় তো অনেকেই ফেল করবে, কিন্তু আমিও গতবার নির্বাচন করেছি, তার আগের বারও নির্বাচন করে আমরা দেখেছি মানুষ ভোটের প্রতি কোনো মানে নাই,
স্বতঃস্ফূর্ত নাই, অনীহা আছে। এর মানে এই না যে তারা বিএনপিকে পছন্দ করে বা অন্য দলকে পছন্দ করে, তা না। কিন্তু মানুষ ভোট দিতে চাচ্ছে না এই কারণে যে রাজনৈতিক অস্থিরতা, যে আমি আওয়ামী লীগকে ভোট দিতে যাব, অন্য অন্য দল আমার প্রতি বা আমার পরিবারের প্রতি একটা এক ধরনের অন্য দৃষ্টিতে দেখবে, বা আমার পরে হামলা হতে পারে, মামলা হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। আবার ভোট দিতে না গেলে আওয়ামী লীগের যারা পন্থী যারা আছে তারা মনে করবে যে সালা ভোট দিতে যাচ্ছে না, তাহলে মনে হয় অন্য দলের। বিষয়টা কিন্তু মানে মানুষের যারা সাধারণ মানুষ তারা কোন দিকে যাবে, তারা এখন দিশাহারা। আজকে দ্রব্যমূল্যের দাম দেখেন আপনি, আজকে সাবান যেটা ছিল মনে হয় 2 বছর আগেও বা 1.5 বছর আগে যে সাবান আমরা 15-20 টাকা কিনেছি বা 25 টাকা কিনেছি, এখন 75 থেকে 80 টাকা হয়ে গেছে। সব কিছুর দাম মানে 3 গুণ, 3 গুণ ছাড়া গেছে। কিন্তু কোনো ধরনের এই যে সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, সেটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তার কারণ হলো যে রাজনৈতিক অস্থিরতা, এবং এই সরকার টিকে থাকার জন্য কাউকে কোনো কিছু বলতে পারে। কারণ যেহেতু আপনি যদি কোনো অন্যায় করেন, সেহেতু আপনি তো আরেকজনকে ভালো হওয়ার কথা বলতে পারেন না, আগে আপনাকে ভালো হতে হবে, তারপরে নয় আপনি আরেকজনকে ভালো বলতে পারবেন। ভারতের কথা যদি বলেন, সংখ্যালঘুর ক্ষেত্রে সেখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সেখানে সংখ্যালঘুরা রাষ্ট্রপতি হয়, এবং এছাড়াও তাদের রাজ্য ওয়াইজ তারা এক একটা দলকে তারা যেমন সাপোর্ট দেয় বা ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করে, পাশাপাশি তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, হজ থেকে শুরু করে চাকরি বাকরি সব কিছুতেই। বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছুটা চাকরির ক্ষেত্রে অন্য দলের তুলনায় বেশি সুযোগ সুবিধা দেন বা পদের ক্ষেত্রে কিছু পদোন্নতি করেন, কিন্তু যে তুলনায় হিন্দুরা আওয়ামী লীগ প্রীতি বা আওয়ামী লীগের প্রতি তাদের যে পরিমাণ বিশ্বস্ততা বা ভালোবাসা, সেই ধরনের মানে সংখ্যালঘুদেরকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, নিরাপত্তার ক্ষেত্রে তাদেরকে কখনো আওয়ামী লীগকে